তাহলে এখন আমরা শুরু করব হলো পরিবেশ রসায়ন, যেটা এই অধ্যায়ের শিরোনাম। ঠিক আছে, দেখো এখানে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হলো নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন ফিক্সেশন কি? উদ্ভিদের বেঁচে থাকার জন্য, শুনে নাও আগে, উদ্ভিদের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন প্রয়োজন। এখন উদ্ভিদ চাইলেই সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এসে ওই নাইট্রোজেন, বায়ুর অক্সিজেন উদ্ভিদ দেহে সংযুক্ত হয়। এই বায়ুর অক্সিজেন উদ্ভিদ দেহে সংযুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। কি কথা বুঝতে পারছো? উদ্ভিদের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন প্রয়োজন, কিন্তু উদ্ভিদ চাইলেই বায়ুর অক্সিজেনকে সরাসরি গ্রহণ করতে পারে না, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বায়ুর অক্সিজেন উদ্ভিদের দেহে সংযুক্ত হয়। এই বিষয়টাকে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এছাড়া কিছু কিছু উদ্ভিদে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা সরাসরি বায়ুর অক্সিজেন ওরা গ্রহণ করে উদ্ভিদের সাথে কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে সংযুক্ত করে দিতে পারে। আর নর্মালি যেটা হয় নাইট্রোজেন ফিক্সেশনের ক্ষেত্রে, সেটা হলো, দেখো কিভাবে ঘটে এই ঘটনাটা, ফিক্সেশনটা। বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন মনোক্সাইড। তো এই বিক্রিয়া কখন সংঘটিত হয়? আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, ঠিক আছে, তখন এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে এটাকে আমরা লিখে রাখি বিদ্যুৎ ক্ষরণ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত হয় তখন এই বিক্রিয়াটা সংঘটিত হয়, হয়ে কি উৎপন্ন করে? নাইট্রোজেন মনোক্সাইড। এই নাইট্রোজেন মনোক্সাইড আবার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। যখন বৃষ্টি হয় তখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে বৃষ্টির পানির সাথে এই যে বিদ্যুৎ ক্ষরণ, বিদ্যুৎ চমকালো, এই রিয়াকশন হলো। এই রিয়াকশনটা ঘটানোর জন্য কিন্তু প্রচুর শক্তি লাগে। ওই শক্তিটা ওই যে বিদ্যুৎ চমকালেই ওই শক্তি পাওয়া যায়। তাহলে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হলো, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, বৃষ্টির পানির সাথে নাইট্রিক অ্যাসিড ভূপৃষ্ঠে আসলো। আসার পর ভূপৃষ্ঠে ধরো ক্যালসিয়াম কার্বনেট লবণ আছে, তার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস ক্যালসিয়াম নাইট্রেট, আর কি উৎপন্ন হবে? পানি, কার্বন ডাইঅক্সাইড। এখন উদ্ভিদ কি করে? তার শিকড় দিয়ে এই নাইট্রেট লবণকে শোষণ করে। তো লবণ তো আসলে এইভাবে যুক্ত অবস্থায় থাকে না, এই যে এই নাইট্রেট আয়ন কি করে? শোষণ করে। এটাই হলো নাইট্রোজেন ফিক্সেশন। ও সরি, ওটা ভুলে দিয়ে ফেলছি, এই যে এটা। কি বোঝা গেছে? এটা এই গেল নাইট্রোজেন ফিক্সেশন। এরপরে দেখো, বর্তমানে তো বায়ু দূষণ বেড়ে গেছে, বিভিন্ন ধরনের দূষক গ্যাস নির্গত হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপরে ধরো সিএফসি, এগুলো হলো প্রধান দূষক গ্যাস। কার্বন মনোক্সাইড, এরা হলো প্রধান দূষক গ্যাস। কার্বন ডাই অক্সাইড কিসের জন্য দায়ী? গ্রিন হাউস প্রভাব।
সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কিসের জন্য দায়ী? অ্যাসিড বৃষ্টি। সিএফসি ওজোন স্তর ক্ষয়। আর কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? এর একটা নাম আছে, নীরব ঘাতক। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, ফলে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত হয়। এই জন্য কার্বন মনোক্সাইডকে বলা হয় কি? নীরব ঘাতক। কি লিখছো? তো প্রথমেই আমরা শুরু করব হলো অ্যাসিড বৃষ্টি দিয়ে। Rainwater is naturally slightly acidic because carbon dioxide in the air dissolves in rainwater to form carbonic acid. This gives normal rainwater a slightly acidic pH of about 5.6. When sulfur dioxide and nitrogen oxides from the pollutant dissolve in rainwater, the pH of rainwater will be lower than 5.6. The rainwater with a pH lower than 5.6 is called acid rain. Sulfur dioxide is formed mainly from the burning of sulfur-containing fossil fuels in power stations and factories. Sulfur dioxide dissolves in rainwater to form sulfurous acid. Some of the sulfurous acid further reacts with oxygen to produce sulfuric acid. Nitrogen oxides causing acid rain include nitrogen monoxide and nitrogen dioxide. The combined action of high temperatures and electric sparks in motor vehicles causes a little atmospheric nitrogen and oxygen to combine to form nitrogen monoxide, which rapidly reacts with oxygen in the air to form nitrogen dioxide. Nitrogen monoxide dissolves in rainwater to form nitrous acid, and nitrogen dioxide dissolves in rainwater to form nitrous acid and nitric acid, which give rise to acid rain. Acid rain causes harm to plants, water life and building materials. Acid rain makes soils acidic and not suitable for plants to grow. Water in lakes and rivers has become acidic due to acid rain. Water lives cannot survive in water which is too acidic. Acid rain corrodes common building materials such as limestone, marble, sandstone, cement and concrete. This is because acid rain reacts with the calcium carbonate in these materials
and the product is soluble in water. It is washed away slowly. নরমালি কিন্তু বৃষ্টির পানি অম্লীয়ই হয়। বৃষ্টির পানি কেমন হয়? অম্লীয় হয়। বৃষ্টির পানির পিএইচ নরমালি হলো 5.6। এটা হলো বৃষ্টির পানির পিএইচ 5.6। কেউ কি বলতে পারবে কেন বৃষ্টির পানি কিছুটা অম্লীয় হয়? বৃষ্টির পানি তার সাথে বাতাসে কি কার্বন ডাই অক্সাইড তো আছেই। যদি কোনো এলাকায় শিল্প কারখানা নাও থাকে, কার্বন ডাই অক্সাইড তো আছে। তো এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এই কার্বনিক অ্যাসিডের কারণে বৃষ্টির পানি কিছুটা অম্লীয় হয় এবং এর পিএইচ হয় কত? 5.6। তো আমরা অ্যাসিড বৃষ্টি কাকে বলবো? বৃষ্টির পানির পিএইচ যদি 5.6 অপেক্ষা কম হয়, বৃষ্টির পানির পিএইচ যদি 5.6 অপেক্ষা কম হয়, তাহলে সেই বৃষ্টিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। কোনো বৃষ্টির পানির পিএইচ যদি 5.6 থেকে কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? অ্যাসিড বৃষ্টি। কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়। শিল্প কারখানা থেকে সালফার ডাই অক্সাইড নির্গত হয়। এই সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। এই সালফার ট্রাই অক্সাইড পানির সাথে মিশে কি হবে দেখো তো? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু সবচেয়ে বেশি দায়ী এই যে এইটাই, সালফার ডাই অক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইডও কিছুটা দায়ী। এটা সরাসরি পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? নাইট্রিক অ্যাসিড। তো এগুলো শক্তিশালী অ্যাসিড যদি পানির সাথে মিশ্রিত থাকে, তখন দেখা যায় পানির পিএইচ, বৃষ্টির পানির পিএইচ 5.6 এর চেয়ে কম হয়ে যায় এবং এটাকে বলা হয় কি? অ্যাসিড বৃষ্টি। এটার ক্ষতিকর প্রভাব কি? বিল্ডিং এর ক্ষতি করবে। কি সিমেন্টে কি আছে? ক্যালসিয়াম আছে না? ক্যালসিয়াম লবণ কিনা। তারপরে ধরো বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করে রাখে, ওগুলোতে ক্যালসিয়াম কার্বনেট থাকে, ফলে এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওগুলো ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ধরো পুকুরের পানি হয়ে যাবে অম্লীয়, এটা মাছের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে। তারপরে মাটি যদি অম্লীয় হয়ে যায়, তাহলে সেখানেও ফসল জন্মানোটা কঠিন হয়। বুঝতে পারছো? এগুলো হলো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক। তাহলে এগুলো পড়বা। এখানে পড়ার বিষয়ই হলো এটা, অ্যাসিড বৃষ্টি কি, কেন হয়, এর পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাবটা কি। তো এবার আমরা দেখি হলো ওজোন স্তর ক্ষয় করে কিভাবে, সিএফসি। আচ্ছা, ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? এটা কোথায় থাকে? বায়ুমণ্ডলের কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে। কি প্রয়োজনীয়তা কি ওজোন স্তরের? সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি নির্গত হয়,
সেটাকে শোষণ করে। এই বেগুনি রশ্মি হলো স্কিন ক্যান্সার তৈরি করে, ঠিক আছে। আর ওজোন স্তর কি করে, ওই ক্ষতিকর ইউভি রশ্মিটাকে শোষণ করে। আর সিএফসি কি করে, এই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে। তো প্রথমে আগে আমরা দেখি ওজোন স্তরটা কিভাবে তৈরি হয়, তাহলে বুঝতে পারবো সিএফসি কিভাবে ক্ষতি করে। তো ওজোন স্তর তৈরির প্রক্রিয়া, ওজোন স্তর তৈরির প্রক্রিয়া, ওজোন স্তর তৈরির প্রক্রিয়া হলো অক্সিজেন সূর্যালোক থেকে শক্তি শোষণ করে অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরি করে। তার মানে কি, অক্সিজেনের মধ্যে কি ধরনের বিভাজন ঘটে, সুষম বিভাজন। সুষম বিভাজনের ফলে অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরি হয়। এই অক্সিজেন ফ্রি রেডিকেল আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ওজোন তৈরি করে। এই বিক্রিয়াটা হলো একটা চেইন রিঅ্যাকশন, চলতেই থাকে এইভাবে। ওজোন তৈরির প্রক্রিয়া এভাবে চলতেই থাকে। এখন সিএফসি কি করে, সিএফসি এই ওজোন তৈরির প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করে। কিভাবে, সিএফসি মানে কি, ক্লোরোফ্লোরোকার্বন, মানে ক্লোরিন আছে। তো যখন আমরা এই সিএফসি সূর্যের আলোর সংস্পর্শে যায়, ওখান থেকে উৎপন্ন হয় ক্লোরিন ফ্রি রেডিকেল। এই ক্লোরিন ফ্রি রেডিকেল এই যে ওজোন স্তরে যে ওজোন আছে তার সাথে বিক্রিয়া করে এরা আরেকটা ফ্রি রেডিকেল তৈরি করে, সেটার নাম হলো সিএলও প্লাস O2। এরপর এই সিএলও ফ্রি রেডিকেলটা, এই যে এই স্তরে যে অক্সিজেন, এটাই তো মূলত ওজোন তৈরির জন্য দায়ী। এই ফ্রি রেডিকেল যদি অক্সিজেনের কাছে যায় তখনই না ওজোন তৈরি হবে। তো এই অক্সিজেনের কাছে একে আর যেতেই দেয় না, এই ফ্রি রেডিকেলকে অক্সিজেনের কাছে যেতেই দেয় না, ও নিজে বিক্রিয়া করে। তাহলে করে কি হবে, আবার ক্লোরিন ফ্রি রেডিকেল প্লাস O2। এটা হলো চেইন রিঅ্যাকশন। এই ক্লোরিন এখন আবার কি করবে, এই যে এখানে তো একটা ক্লোরিন কেবল উৎপন্ন হলো, তারপরে এই বিক্রিয়ায় ফাইনালি গিয়ে আবার আরেকটা ক্লোরিন, ও আবার যে আরেকটা ওজনকে ভাঙা শুরু করবে, ওখান থেকে আবার সিএলও হবে, আবার এটার সাথে বিক্রিয়া হবে, এবার চলতেই থাকবে। ওজন তৈরি করতে দিবে না। তাহলে দেখো ফাইনালি এই রিঅ্যাকশনের ফলাফলটা কি, এটা কেটে যায়, তারপরে ক্লোরিন কেটে যায়, থাকে কি 2O2। তাহলে ফাইনালি এই রিঅ্যাকশন থেকে আমরা যেটা পাচ্ছি, এটা তো রিঅ্যাকশনের অন্তর্বর্তী ধাপগুলোও দেখানো হলো। মূলত এই রিঅ্যাকশনের প্রোডাক্টটা কি, ওজোন ভেঙে 2 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। ওজোন তৈরি হওয়ার পরিবর্তে ওজোন ভেঙে যাচ্ছে, ওজোন ভেঙে 2 অণু অক্সিজেন তৈরি করছে। এইভাবে সিএফসি ওজোন স্তরকে ক্ষয় করে। আর ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা। ওই যে বেগুনি রশ্মিকে আসতে দেয় না, এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর কি, ছাতা। ওজোন স্তরকে বলা হয় পৃথিবীর ছাতা।
এবার গ্রিন হাউস প্রভাব। A greenhouse is a building with glass roof and walls. The glass windows allow sunlight to pass through into the room. At the same time, the windows also prevent infrared radiation from heated plants from escaping. Hence, the greenhouse warms up. This is called the greenhouse effect. Energy from the sun falls on the earth. About half of the solar energy is absorbed. The earth re-radiates most of the absorbed energy into the space as infrared radiation. However, greenhouse gases in the atmosphere hold back some of this radiation, preventing it from going into space. These greenhouse gases include mainly carbon dioxide, water vapor, methane, chlorofluorocarbons, and a few other gases. The heat energy trapped by greenhouse effect keeps the average Earth temperature at about 15 degrees Celsius. The greenhouse effect is essential for life on the Earth. People burn a lot of fossil fuels, leading to a rapid increase in carbon dioxide concentration. The concentration of carbon dioxide in the atmosphere continues to increase. This results in global warming, with a rise in the Earth's surface temperature. গ্রিন হাউস কি জানো? কাচের ঘর, মানে শীত প্রধান অঞ্চলে মানে তাপমাত্রা খুব কম থাকার কারণে উদ্ভিদ জন্মাতে পারে না। তো তখন ওরা কি আবিষ্কার করছে? গ্রিন হাউস, এই যে কাচের ঘর। তো এই কাচের ঘরের মধ্যে কি হয়? এর মধ্যে ওরা বিভিন্ন ফসল উৎপাদন করে, ঠিক আছে? ধরো বিভিন্ন ফসল উৎপাদন করে। এখানে কি ঘটনা ঘটে? সূর্যের আলো কাচের ভিতরে প্রবেশ করে, ফলে সূর্যের আলোক রশ্মির কিছু অংশ এখানে শোষিত হয়। শোষিত হওয়ার পর আবার কিছু অংশ বিকিরিতও হয়, আবার কিছু অংশ এই কাচকে ভেদ করে বাইরে যেতে পারে না। সেগুলো কি এই কাচের দেয়ালের মধ্যেই আবদ্ধ থেকে গেল। ফলে কি হয়? এই ঘরটা গরম থাকে সবসময়। বাইরের টেম্পারেচার যদি হয় -5 ডিগ্রি সেলসিয়াস, ওখানে তুমি ধরো 20 ডিগ্রি এরকম সেলসিয়াস পাবে। তো এই ঘরগুলোকে বলা হয় হলো গ্রিন হাউস। তো পৃথিবীকে এই গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়। ধরো এই গ্রিন হাউসের মধ্যে আমরা পৃথিবীকে নিলাম, তাহলে এই কাচের দেয়ালটা কি? পৃথিবী যদি হয় ওই ধরো গ্রিন হাউস গ্যাসের বাসিন্দা, মানে ওই গাছপালা, তাহলে এই কাচের দেয়ালটা কি? কাচের দেয়ালটা হলো বিভিন্ন ধরনের গ্যাস, ধরো কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এগুলো হলো এই কাচের দেয়াল। তো পৃথিবীর ক্ষেত্রে কি হয়? সূর্যের আলো আসে, এসে কিছু শোষিত হয়, কিছু বিকিরিত হয়। ওই বিকিরিত অংশের মধ্যে আবার কিছু অংশ এই গ্যাসগুলো দ্বারা শোষিত হয়। কি কথা বুঝতে পারছো? সূর্যের আলো যখন পৃথিবীতে আসে, কিছু অংশ পৃথিবী শোষিত হলো,
তার বেশি কিছু শোষিত হয়, বেশিরভাগই বিকিরিত হয়। তো বিকিরিত হওয়ার সময় ওই বিকিরিত রশ্মির আবার কিছু অংশ এই যে যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো ওটাকে শোষণ করে। তো শোষণ করলে কি হবে, পৃথিবীর তাপমাত্রাটা মানে সহনশীল তাপমাত্রা আছে। তো গ্রিন হাউস প্রভাব ভালো না খারাপ? যদি এই গ্যাসগুলো না থাকতো, এই গ্যাসগুলো যদি না থাকতো তাহলে দেখা যেত সমস্ত রশ্মি বিকিরিত হয়ে যাবে এবং পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত 0°C কম। সম্পূর্ণ পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত 0°C কম। তাহলে কি বসবাসের উপযোগী থাকতো? কিন্তু এই গ্যাসগুলো থাকার কারণে ওরা তাপ শক্তি শোষণ করে এবং পৃথিবীটা উষ্ণ থাকে, মানে বসবাসের উপযোগী আছে। তাহলে কি আমরা গ্রিন হাউস প্রভাবকে খারাপ বলতে পারবো? খারাপ নয়, ভালো। গ্রিন হাউস প্রভাবের কারণেই পৃথিবী বসবাসের উপযোগী আছে। কিন্তু খারাপ হয়ে গেল কেন? খারাপ হওয়ার কারণ হলো আমাদের শিল্প কারখানা থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। এখানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, ফলে বিকিরিত তাপের শোষণ ক্ষমতাও বাড়ছে। শোষিত তাপের পরিমাণ কি হচ্ছে? দিন দিন বাড়তেছে। এর কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এখন গ্রিন হাউস প্রভাবটা কি হয়ে গেছে? আমাদের জন্য খারাপ হয়ে গেছে। এখন যদি তাপমাত্রা বাড়তে থাকে এবং পৃথিবী যদি ক্রমান্বয়ে এরকম উষ্ণ হতে থাকে তাহলে দেখা যাবে দক্ষিণ মেরু বা মেরু অঞ্চলের যে বরফ আছে সেগুলো গলে যাবে, আর নিম্নভূমি যেগুলো আছে, পৃথিবীর যেগুলো নিম্নভূমি, সেগুলো কি হবে? ডুবে যাবে। কি বুঝতে পারছো? এইটাকে এখন বলা হয় গ্রিন হাউস প্রভাব। এইটাকে বলা হয় কি? গ্রিন হাউস প্রভাব। তাহলে লিখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার কারণে শোষিত তাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একেই বলা হয় গ্রিন হাউস প্রভাব। কি বোঝা গেছে? তাহলে এখন আমরা শুরু করব হলো, লিখো পানির বিশুদ্ধতার মানদণ্ড। পানির বিশুদ্ধতার মানদণ্ড। একটা পানি যে বিশুদ্ধ সেটা আমরা কি কি প্যারামিটার দেখে বলতে পারবো যে এই পানিটা বিশুদ্ধ কিনা? 1 নম্বর হলো ক্ষরতা, 2 নম্বর হলো পিএইচ, 3 নম্বর হলো ডিও, 4 নম্বর হলো বিওডি, 5 নম্বর হলো সিওডি, 6 নম্বর হলো টিডিএস। এরকম অনেক প্যারামিটার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্যারামিটার হলো ক্ষরতা, পিএইচ, ডিও, বিওডি, সিওডি আর একটা কি টিডিএস। ক্ষরতা কাকে বলে? ক্ষরতা যে পানি সাবানের সঙ্গে কোনো ফেনা দেয় না ও ময়লা পরিষ্কার করে না তাকে বলা হয় হলো ক্ষরপানি। আর পানির এই বৈশিষ্ট্যকে বলা হলো ক্ষরতা। ক্ষরপানির বৈশিষ্ট্য কি? সাবানের সাথে ফেনা দেয় না এবং ময়লা পরিষ্কার করে না। ক্ষরতা 2 রকম হয়, অস্থায়ী আর একটা হলো স্থায়ী। অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হলো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ। আর স্থায়ী ক্ষরতার জন্য দায়ী ক্যালসিয়াম
ম্যাগনেসিয়াম এর ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেট লবণ। এখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে হয়তো আরও উদাহরণ থাকতে পারে অ্যালুমিনিয়াম, আয়রন। মূল বিষয় হলো এইটা, বাইকার্বনেট লবণ হলো অস্থায়ী ক্ষারতার জন্য দায়ী, ক্লোরাইড এবং সালফেট যেখানে থাকবে তারা হলো স্থায়ী ক্ষারতার জন্য দায়ী। হ্যাঁ, এগুলো থাকবেই। তাহলে এবার দেখো, অস্থায়ী ক্ষারতা আমরা দূর করতে পারি তাপ দিলেই দেখা যাবে যে অস্থায়ী ক্ষারতার জন্য যে লবণগুলো দায়ী সেগুলো তলানি হিসাবে নিচে জমা হয়ে যাবে। আর স্থায়ী ক্ষারতা তাপ দিয়ে দূর করা যায় না, এদেরকে স্পেশাল বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতির নাম হলো আয়ন বিনিময় ক্রোম্যাটোগ্রাফি। মানে ক্রোম্যাটোগ্রাফির নাম শুনছো না, গুণগত রসায়নে? ওই ক্রোম্যাটোগ্রাফিক পদ্ধতি ব্যবহার করে স্থায়ী ক্ষারতা দূর করতে হয়। কি বোঝা গেছে? তাহলে দ্বিতীয় পানির বিশুদ্ধতার মানদণ্ড হলো পিএইচ। বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। তবে WHO কর্তৃক অনুমোদিত, যে একেবারে 7ই হতে হবে এমন না। যদি 6.5 থেকে 8.5 এর মধ্যেও হয় কোনো পানির পিএইচ, তাহলেও তাকে বিশুদ্ধ বলা যাবে। কি WHO নাম শুনছো তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ডিওর পূর্ণরূপ কি? ডিজলভড অক্সিজেন। আদর্শ পানির ডিওর মান হওয়া উচিত হলো 4 ppm থেকে 8 ppm। ppm এর পূর্ণরূপ কি? পার্টস পার মিলিয়ন। কিন্তু পার্টস পার মিলিয়ন হলো এটা পূর্ণরূপ, কিন্তু আমরা ppm বলতে কি বুঝবো? আমরা ppm বলতে বুঝবো, যেমন ধরো 1 ppm সমান 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে ডিজলভ অক্সিজেন, পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। অক্সিজেনের প্রয়োজন কেন পানিতে? পানির মধ্যে যে জলজ উদ্ভিদ আছে বা প্রাণী আছে, তাদেরও বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। আর এটা কতটুকু হওয়া উচিত? 4 ppm থেকে 8 ppm। আর তোমার উদ্ভিদ বা অণুজীবের পানিতে বেঁচে থাকার জন্য ডিজলভ অক্সিজেন লাগে 4 থেকে 6 ppm। 4 এর কম হওয়া যাবে না। বোঝা গেছে? ডিজলভ অক্সিজেনের পরিমাণ 4 এর কম হওয়া যাবে না। উদ্ভিদ বা প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন 4 থেকে 6 ppm। তো বুড়িগঙ্গা নদীর পানি তোমাদের কি মনে হয় ডিজলভ অক্সিজেনের পরিমাণ রেঞ্জের মধ্যে আছে কিনা? থাকবে না। যে পরিমাণ বর্জ্য যাচ্ছে, ডিজলভ অক্সিজেন শেষ হয়ে যাবে। কেন শেষ হয় ডিজলভ অক্সিজেন? এইবার বুঝতে পারবা। বিওডির পূর্ণরূপ কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটার সংজ্ঞা লিখে রাখো। বাংলায় এটাকে বলা হয় প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। এটার বাংলা হলো প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো এটার সংজ্ঞা লিখো। প্রতি লিটার পানিতে উপস্থিত বিয়োজনযোগ্য জৈব পদার্থকে বিয়োজিত করতে যে পরিমাণ
অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলে। একটু চিন্তা করে বলো তো দেখি, একটা নমুনা পানির বিওডির মান, আচ্ছা বিওডির আগে রেঞ্জটা বলে নেই। ডাব্লিউএইচও কর্তৃক এটার রেঞ্জ হলো 6 ppm। 6 ppm এর বেশি হওয়া যাবে না। কোনো নমুনা পানির পিপিএম মানে বিওডির মান যদি খুব বেশি হয় তাহলে সেই পানিকে আমরা দূষিত বলবো না বিশুদ্ধ বলবো? বিওডির মান বেশি, কোনো নমুনা পানির বিওডির মান বেশি, তাহলে তাকে আমরা দূষিত বলবো না বিশুদ্ধ বলবো? দূষিত বলবো, বিশুদ্ধ কেন? বিওডি মানে কি? মানে পানিতে উপস্থিত বর্জ্যকে বিয়োজিত করতে যত অক্সিজেন লাগে। তা আমার অক্সিজেন বেশি লাগে, তার মানে বর্জ্য বেশি। কি বোঝা গেছে? তাহলে বিওডির মান যত বেশি হবে পানি তত দূষিত হবে। লিখো, বিওডির মান যত বেশি হবে পানি তত দূষিত হবে। বিওডির মান বেশি হলে ডিওর মান কি হবে? কম হবে, কারণ ডিজলভ অক্সিজেন তো বর্জ্য পদার্থকে বিয়োজন করতেই ব্যয় হয়ে গেল, তার মানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমবে। কি কথা বুঝতে পারছো? বিওডি বলতে বোঝায় হলো জৈব দূষককে বিয়োজিত করতে কতটুকু অক্সিজেন লাগে। তো অক্সিজেন আসবে কোথায় থেকে? ডিজলভ অক্সিজেন। কারণ ডিজলভ অক্সিজেন যদি জৈব দূষককে বিয়োজিত করতেই ব্যয় হয়ে যায়, তার মানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমবে। তাহলে বিওডি বাড়া মানে হলো ডিও কমা। বিওডি বাড়া মানে হলো ডিও কমা। তো দেখো এখানে কি হয়, ধরো একটা জৈব দূষক আছে মিথেন পানির মধ্যে, তাহলে অক্সিজেন একে বিয়োজিত করে কি করে? কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত করবে। তাহলে সিওডি কি? কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে দেখো বিওডি দ্বারা কি বোঝায়? বিওডি হলো জৈব দূষককে বিয়োজিত করতে, বা আরও নির্দিষ্ট করে যদি বলি, 1 লিটার পানির মধ্যে যে পরিমাণ জৈব দূষক আছে সেই জৈব দূষককে বিয়োজিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন লাগে সেটা হলো বিওডি। 1 লিটার পানির মধ্যে যতটুকু জৈব দূষক আছে সেইটাকে বিয়োজিত করতে যতটুকু অক্সিজেন লাগে সেটা হলো বিওডি। আর সিওডি কি? জৈব প্লাস অজৈব দূষক, এই টোটালটাকে বিয়োজিত করতে যতটুকু অক্সিজেন লাগে সেটাই হলো তোমার সিওডি। বিওডি হলো 1 লিটার পানির জৈব দূষককে বিয়োজিত করতে কতটুকু অক্সিজেন লাগে, আর সিওডি হলো 1 লিটার পানির মধ্যে জৈব অজৈব দূষককে বিয়োজিত করতে কতটুকু অক্সিজেন লাগে। তাহলে কোন মানটা বড় হবে? সিওডির মান বড় হবে বিওডি অপেক্ষা। তো এটা একটা প্রশ্ন আসে, সিওডির মান বিওডি অপেক্ষা বেশি হয় কেন? বিওডি তো শুধু ক্যালকুলেশন করে জৈব দূষককে বিয়োজিত করতে কতটুকু অক্সিজেন লাগে, আর সিওডি জৈব প্লাস অজৈব, তার মানে এখানে অবশ্যই অক্সিজেন বেশি লাগবে, এই জন্য সিওডির মান বিওডি অপেক্ষা বড় হয়। কি বুঝতে পারছো? তারপরে ধরো যদি এরকম প্রশ্ন আসে, কোনো নমুনা পানির, ধরো সিওডি ধরলাম, কোনো নমুনা পানির
সিওডি 8 ppm বলতে কি বোঝো? কি লিখবে এটার সংজ্ঞা? হ্যাঁ, এই যে এরকম প্রশ্ন আসতে পারে, কোনো নমুনা পানির সিওডি 8 ppm বলতে কি বুঝো? এটা বলতে বোঝায় ওই নমুনা পানির 1 লিটারে যে পরিমাণ জৈব ও অজৈব দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে, ওই নমুনা পানির 1 লিটারে যে পরিমাণ জৈব ও অজৈব দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে 8 মিলিগ্রাম অক্সিজেন লাগে। কি বুঝতে পারছো? এই যে এইভাবে বলতে হবে। 8 ppm বলতে বোঝায় 1 লিটারে যে পরিমাণ জৈব ও অজৈব দূষক আছে তাদেরকে বিয়োজিত করতে 8 মিলিগ্রাম অক্সিজেন লাগে। তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবা তোমরা যদি শুধু এইটুকু মনে রাখো, ppm মানে হলো মিলিগ্রাম পার লিটার। তো আমাদের নমুনা পানির পরিমাণ সবসময় কত হবে? 1 লিটার। সেইটাকে বিয়োজিত করতে অক্সিজেন লাগে 8 মিলিগ্রাম। তো এই প্রশ্ন বিওডি দিয়েও আসতে পারে, কোনো নমুনা পানির বিওডি 4 ppm বলতে কি বুঝো? ওই নমুনা পানির 1 লিটারে উপস্থিত জৈব দূষককে বিয়োজিত করতে 4 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে? এবার দেখো টিডিএস এর পূর্ণরূপ হলো টোটাল ডিজলভড সলিড। তাহলে টিডিএস এর লিখো, নির্দিষ্ট আয়তনের পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ লবণ অথবা ধাতব আয়নের মোট পরিমাণকে টিডিএস বলে। কি বোঝা গেছে? তো টিডিএস বেশি হওয়া ভালো না খারাপ? খারাপ। পানির মধ্যে এগুলো লবণ বেশি হলে, ধাতব আয়ন বেশি থাকলে ক্ষার হয়ে যাবে পানি। বুঝতে পারছো? তো এটা সর্বোচ্চ মাত্রা হলো তোমার 500 ppm। আমরা যেসব পানি পান করি সেটার জন্য 500 ppm হলে চলবে, কিন্তু এর বেশি হলে সেটা পানের যোগ্য থাকবে না। বোঝা গেছে? আর শিল্প কারখানায় যে পানি ব্যবহার করা হয় সেটার টিডিএস এর মাত্রা হলো সর্বোচ্চ 1500 ppm হতে পারে, এটাকে অতিক্রম করা যাবে না। কি বোঝা গেছে? তাহলে তোমরা এই যে মানগুলো এমসিকিউ এর জন্য মনে রাখবা। WH এর জন্য কি মাত্রা দেয়া আছে রেঞ্জ, প্লাস আদর্শ পানির জন্য কত, এই দুইটা রেঞ্জ তোমরা মুখস্থ করবা। আর এখান থেকে সিওডির হলো 10 ppm, WHO কর্তৃক সিওডির সর্বোচ্চ মাত্রা হলো 10 ppm, এর বেশি হওয়া যাবে না। 10 ppm এর বেশি হলেই সেটাকে আমরা বলবো অবিশুদ্ধ। কি বোঝা গেছে?
এখান থেকে ক এবং খ এই প্রশ্নগুলো আসে, আর এমসিকিউ তো আসবেই। এই একটার সাথে আরেকটা রিলেশন কি এটা একটু মনে রাখবা। বিওডি সিওডির মান বেড়ে যাওয়া মানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। আর আরেকটা বলো দেখি, তাপমাত্রা বাড়ালে ডিওর মান কমবে না বাড়বে? তাপমাত্রা বাড়লে কমবে। কারণ কি? তাপমাত্রা বাড়লে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। দেখবা তোমাদের ওই দ্রাব্যতা যেখানে পড়ানো আছে ওখানে বলা আছে এই কথা, তাপমাত্রা বাড়ালে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায়। কারণ গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পায়। তুমি যখন তাপমাত্রা বাড়াবে, এই যে পানির মধ্যে যে অক্সিজেন গ্যাস আছে এদের গতিশক্তি বেড়ে যাবে, ফলে কি হবে? পানি থেকে বের হয়ে যাবে। গতির কারণে কি হবে? পানি থেকে বের হয়ে যাবে, তার মানে দ্রাব্যতা হ্রাস পাবে। এই জন্য দেখবা গ্রীষ্মকালে জলজ উদ্ভিদ বা মাছকে দেখবা লাফ দিয়ে বাইরে এসে নিঃশ্বাস নিচ্ছে, কারণ পানির ভিতরে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তো ঠিক আছে, তো এখানে আমাদের পরিবেশ রসায়ন শেষ।